নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আনন্দে আছেন। আমরা রয়েছি ইসকন মায়াপুর ধামে, সে কথা তো আপনাদের আগেই জানিয়েছি। গোশালা দর্শনের পরে আমরা এই মন্দির চত্বরে কিছুক্ষণ ঘোরাঘুরির পর ঠিক করলাম যে সামনেই একটি নতুন মন্দির খুলেছে গত মকর সংক্রান্তির দিন, তো সেই মন্দিরটা একবার দেখে আসা যাক। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়লাম সেই মন্দির দর্শনে। তাহলে আপনারাও সঙ্গে চলুন। বেশি দূর না, জন্মস্থানের উল্টো দিক দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটাতেই এই মন্দির, রাস্তা থেকেই দেখা যায়। চলুন একবার ঘুরে আসুন সেখান থেকে। আর এই যে এখন এই ডেকোরেশনের কাজকর্ম চলছে, তার কারণ আজকে বিকেলবেলা ভগবান আশ্রম পরিক্রমায় বেরোবেন। সেই জন্য যারা আশ্রমিক এখানকার, তারা ভগবানের চলার পথকে সুন্দর করে সাজানোর জন্য এই ডেকোরেশনগুলো করছেন। এগুলো বিকেলে আরও ডিটেলে আপনাদের দেখাবো। বিকেল বা সন্ধ্যাবেলা যখন সেই প্রসেশনটা বেরোবে, তখন আরও ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন এখন যাওয়া যাক। আমরা জন্মস্থানের উল্টো দিকে রাস্তাটা দিয়ে ঢুকে যাব। ঢুকতেই এই মন্দিরটি পড়বে। এটি মকর সংক্রান্তির দিন খোলা হয়েছে। মন্দিরের গঠনশৈলীটি অপূর্ব এবং মন্দিরটি একটি চাষের জমির ওপরই তৈরি করা হয়েছে। চারপাশে সেরকম কোনো বড় বাড়িঘর বা কোনো কমপ্লেক্স সেই জাতীয় কিছু নেই, হাউজিং কমপ্লেক্স এসব নেই। আর এর উল্টো দিকেই রয়েছে একটা বিস্তৃত জমি, যেখানে একজন দাদা ফুল চাষ করেছেন। দাদা শীতের বিভিন্ন ধরনের মরশুমি ফুলেরই চাষ করেছেন। লাল গাঁদা থেকে শুরু করে চেরি এবং অন্যান্য যেসব শীতের মরশুমি ফুলগুলো আছে সেইগুলিরই চাষ করেছেন। প্রায় 10 কাঠার মতন জমিতে, কিংবা 1 বিঘাও হতে পারে, আমি ঠিক বুঝলাম না। এই জমির মধ্যে জলসেচেরও সুন্দর ব্যবস্থা করেছেন। আর এই দেখুন কত ফুল ফুটিয়েছেন, দেখলে সত্যিই খুব আনন্দ লাগে। আমি এর আগে ফুল চাষের বিভিন্ন ধরনের বিবরণ শুনেছি বিভিন্ন জায়গায়, যেমন ইউটিউবেও দেখেছি। খিরাই বলে একটা জায়গায় অনেকে যান ফুল চাষ দেখতে। তারপরে আপনার নদিয়াতেও বেশ কিছু জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণে ফুলের চাষ হয়। কিন্তু মায়াপুরের মধ্যেই যে এরকম সুন্দর একটা ফুলের চাষের জমি আছে, সেটা আমি আগে কখনো দেখিনি। এর আগেও শীতের সময় এসছে, কিন্তু এই ধরনের ফুল চাষ আমার চোখে পড়েনি। এই দেখুন একটা চেরির ক্ষেত। এই চেরি ফুলগুলো কিন্তু সরস্বতী পুজোর সময় কলকাতায় বেশ ডিমান্ড থাকে, আমরা অনেকেই জানি। রক্তগাঁদা আর এই চেরি ফুল দিয়ে যে মালাগুলো তৈরি হয়, সেগুলো সরস্বতী পুজোর সময় বেশ বিক্রি হয়। এবার তো হাওড়া হাট থেকে আমি এই এক একটা মালা 20 টাকা দিয়ে কিনেছিলাম। জানি না স্থানীয় বাজারে এর কি দাম ছিল, কিন্তু এখানে বিস্তীর্ণ জায়গায় এখনও এই চেরি ফুলগুলো ফুটে আছে। আর এই ফুলগুলোর বৈশিষ্ট্য হলো এরা শীতের শেষ দিককার ফুল, অর্থাৎ শীত যখন অল্প কমে আসে, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে, এই সময়টাতেই এই ফুলগুলো ফোটে আর চলে একদম মার্চ মাস পর্যন্ত। সাধারণত এই জমির যিনি মালিক, তিনি সেই ফুলগুলোরই চাষ করেছেন যেগুলো কম শীতে ভালো ফোটে। তবুও এখানে এখনো যথেষ্ট ঠান্ডা। এই দেখুন এইটাও আর একটা মরশুমি ফুলের চাষ হয়েছে এখানে। আর তার পাশে যে ক্ষেতটা রয়েছে সেটা দেখে তো একেবারে চোখ জুড়িয়ে গেল। বিভিন্ন ধরনের মরশুমি ফুল এখানেও ফুটেছে, তবে এই ফুলগুলো অনেকটা আপনার ওই ক্যালেন্ডুলার মতো। দেখুন, দেখে যদি আপনারা চিনতে পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ফুলগুলো এবার আমাদের বাড়িতেও হয়েছে। এগুলো সাধারণত শীত শেষের ফুল, কারণ আমি দেখলাম, আমি শীতের শুরুতে লাগিয়েছিলাম তখন গাছগুলো খুব একটা ভালো হলো না, কিন্তু যেই শীত কমে আসছে তখন দেখছি গাছে ফুল ফুটেছে। আমার যদিও 2-1টা টবের মধ্যে আছে, এমন কিছু নয়, তবে এই চেরির ক্ষেতটি দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। আর গাছগুলিও প্রায় 1 মানুষ সমান উঁচু। এর ভেতরে নগেন্দ্র ছবি তোলার জন্য গেছিল, কিন্তু যখন ও ক্ষেতের ভেতরে ঢুকলো আমি তো ওকে দেখতেই পেলাম না। আর এই দেখুন, এই ফুলগুলোর কথাই বলছিলাম, এগুলো অনেকটা ক্যালেন্ডুলার মতন দেখতে, কিন্তু ক্যালেন্ডুলা নয়। আমার মনে হয় যে ক্যালেন্ডুলা এত রকম রঙের হয় না।
এখানে যদিও হলুদ আর লালের আধিক্যটাই বেশি, কিন্তু বিভিন্ন ধরনের হলুদ আছে, কোনোটা গেরুয়া, কোনোটা হলুদ, কোনোটা খুব উজ্জ্বল হলুদ, কোনোটা আবার কাঁচা হলুদের মতো রং। ভীষণ সুন্দর লাগলো দেখে। ফুলের চাষ যেখানে হয় সেখানে যদি গিয়ে একটা দিন কাটানো যায়, আমার মনে হয় সময়টা ভীষণ সুন্দর কাটবে, বিশেষ করে যারা ফুল বা প্রকৃতিকে ভালোবাসেন। দেখি চেষ্টা করব পরের শীতে সেরকম কোনো একটা জায়গায় যাওয়ার। এবার যখন গোশালায় গেছিলাম তখন এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো, ওনাদেরও গ্রামে ফুলের চাষ আছে। নদিয়াতে চাপড়া বলে একটা জায়গা আছে, সেইখানে নাকি ওনাদের ফুলের ক্ষেত আছে। উনি ছবিও দেখালেন, ভীষণ সুন্দর চন্দ্রমল্লিকার ক্ষেত, মায়ের কাঠার পর কাঠা জুড়ে শুধু চন্দ্রমল্লিকা হয়েছে। এ দেখুন ওই দূরে আরও একটা প্রজাতির ফুল ফুটিয়েছেন এনারা, তবে যেতে পারলাম না, কারণ মাঝখানে আরেকটি ক্ষেত ওনারা তৈরি করছেন, শুধু শুধু পায়ে হেঁটে গেলে যদি ক্ষেতটা নষ্ট হয়। আর তার পাশেই ছিল একটা ধনেপাতার ক্ষেত। ফুলের খেতে এসছি, আর ছবি তুলব না তা তো হয় না, বেশ কিছু সেলফি তোলার হিড়িক পড়ে গেল। পড়ন্ত বেলায় দেখুন এই ফুলের ক্ষেতটি কি সুন্দর লাগছে। শেষমেশ রক্তগাদার এই খেতে শেষ সেলফিটি তুলে বা শেষ ছবিটি তুলে চললাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। আগেই বলেছিলাম এই মন্দিরটি নতুন তৈরি হয়েছে, এটি প্রতিষ্ঠা করেছেন ভক্তিস্বরূপ তীর্থ মহারাজ, যিনি গৌড়ীয় বৈষ্ণব অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। সদ্য তৈরি হওয়া এই মন্দিরটির সঙ্গে আমি দেখলাম যে ওখানে পরম পূজ্য প্রভুপাদের যে পুষ্প সমাধি মন্দিরটি আছে তার একটা আকৃতিগত মিল রয়েছে। ঢোকার মুখেই রয়েছে জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে হাত পা ধুয়ে তবে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরটির গঠনশৈলীও খুব সুন্দর, সমস্ত মন্দিরটি লাল পাথরে মোড়া, আর সেই সঙ্গে সঙ্গে সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। যেমন নিচে একদিকে রয়েছে একটা সুভেনিয়ার শপ এবং তার পাশেই রয়েছে একটি অডিটোরিয়াম। অডিটোরিয়ামটা তখন তালাবন্ধ ছিল, সেই জন্য অডিটোরিয়ামের ভেতরটা আমি দেখতে পেলাম না। বাইরে রয়েছে একটা খুব সুন্দর ফোয়ারা, আর দুপাশ দিয়ে উঠে গেছে সিঁড়ি, একদিক দিয়ে মন্দিরের ভেতরে ঢোকার অর্থাৎ গর্ভগৃহে ঢোকার, আর অন্য দিক দিয়ে গর্ভগৃহ থেকে বেরিয়ে আসার। এই হলো অডিটোরিয়াম, আর এর সামনে রয়েছে একটা সুন্দর ফোয়ারা, চারপাশে কিছু মৌসুমি ফুলের গাছ সুন্দর করে সাজানো রয়েছে। সমস্ত জায়গাটা এত বেশি পরিষ্কার আর এত বেশি পবিত্রতার ছোঁয়া লেগে রয়েছে যে ভগবানের প্রতি একটা ভক্তি বলুন, বিশ্বাস বলুন, আস্থা বলুন, যাই বলুন না কেন, সেটার একটা অনুভূতি তো আপনার মধ্যে আসবেই আসবে। চললাম গর্ভগৃহে ভগবান দর্শনে। সুন্দর মসৃণ সিঁড়ি বেয়ে উপরে উঠে বিশাল একটা হল ঘর। গর্ভগৃহটি বেশ বড়, তবে এর ভিতরে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করার কোনো অনুমতি নেই। তবু আমি যা ছবি তুলেছি সমস্ত বাইরে থেকেই তুলেছি। এখানে তিনটি ভাগ আছে মূল গর্ভগৃহে। একটিতে শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং মা সুভদ্রার মূর্তি রয়েছে, অন্যদিকে রয়েছে গৌর সুন্দর এবং নিতাই সুন্দরের মূর্তি, এবং আরেকটিতে রয়েছে নৃসিংহদেবের মূর্তি। আর মন্দিরের ওপরের ব্যালকনি থেকে চারপাশটা দেখুন কি সুন্দর দেখায়। মন্দিরের ভেতরে যান্ত্রিকভাবে অখণ্ড নাম কীর্তনের ব্যবস্থা করা হয়েছে এবং একজন মহারাজ বসে সেখানে চরণামৃত দিচ্ছেন। এবার আমরা চললাম মন্দিরের পেছন দিকটা একটু দেখার জন্য। এই মন্দিরটা সমস্ত বিভাগ এখনও ঠিকঠাকভাবে খোলেনি, এখানেও কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে, আর সেটা আপনাকে
অগ্রিম আপনি বুকিং করতেও পারেন, আবার এখানে যদি ঘর খালি থাকে তাহলে এখানে এসেও আপনি সেটা বুক করতে পারেন। আমি এখানকার গেস্ট হাউসের থাকার চার্জটা জানতে চাইলাম, কিন্তু সেটা ওনারা বলতে পারলেন না, এখন অবধি কোনো ফিক্স হয়নি, যেহেতু পুরো ব্যাপারটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। পেছন দিকে একটা খুব সুন্দর সুইমিং পুল রয়েছে, চলুন দেখাই। এর পাশে যে এগুলোকে ঘিরে যে বাড়িগুলো দেখছেন সেগুলো গেস্ট হাউস বা থাকার অতিথিশালা। এর বাইরেও এর ডান দিকেও আর একটা অতিথিশালা আছে, জানি না সেটা কী পারপাসে, হয়তো এইগুলোর চার্জ একটু বেশি, ওইটার কম, এই ধরনেরই কিছু ব্যাপার হবে। প্রতিটি বাড়ির এক একটা বিখ্যাত নদীর নামে তৈরি করা। আর এই দেখুন, এই হচ্ছে সুইমিং পুল। আর এখানে এই কিছু মানুষকে দেখলাম যারা বিশাল একটি খেজুর গাছকে মাটিতে লাগানোর চেষ্টা করছিলেন। সুইমিং পুলের অন্যান্য দিকেও দেখলাম খেজুর গাছের সারি, আর একটা বিশাল ঝর্ণা রয়েছে এখানে। আর এইটাও একটা অতিথিশালায়, বাইরে লেখা আছে অতিথিশালা, এবং তারও ওপারে প্রসাদ নেওয়ার জায়গাও রয়েছে, বা ক্যাফেটেরিয়া, আপনারা যাই বলুন। আরও একটি কথা, আমার এই প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একটা ছোট্ট অনুরোধ রইল। সেই সঙ্গে এটাও জানাতে ভুলবেন না যে আপনারা আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে এক্সপেক্ট করছেন। মন্দিরের ভেতরটা সত্যিই খুব পরিকল্পনা মাফিকভাবে তৈরি করা হয়েছে, ভীষণই সুন্দর, ভীষণই ভালো লাগলো। যাই হোক, মন্দির দর্শন শেষ করে আমরা আবার চললাম মায়াপুর ধামের উদ্দেশ্যে। চলুন, দেখা হবে খুব শিগগিরই।